এলাম সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজ জাতীয় পঞ্চায়েত দিবস। পঞ্চায়েত মানে বলতে পারি প্রশাসনের একেবারে সবচেয়ে নিচের স্তর। পঞ্চ মানে তো হলো 5, আর এ তো মানে হলো জড়ো হওয়া। মানে কোন একটা গ্রামের বা কোন একটা এলাকার 5 জন মানুষ জড়ো হয়ে কোন একটা সিদ্ধান্ত নেবে। 5 জন মানে বলতে 5ই বোঝাচ্ছে না, এই 5 জন মানুষ কি বলে, এরকম করেই তো আমরা বলি। তো এই কয়েকজন মানুষ জড়ো হয়ে কোনো একটা সিদ্ধান্ত নেবে, এই হলো পঞ্চায়েতের ভাবনা। এই যে 5 জন বা 10 জন মানুষ, এটাই বাড়তে 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 রাজ্য বলুন রাজ্য, সেখান থেকে কেন্দ্রীয় সরকার, এই সমস্ত চেহারা নিয়েছে। তো আজকের দিনটা উৎসর্গ করা হয়েছে সেই যে সবচেয়ে ছোট মূল যে সংগঠনটা পঞ্চায়েত, তার নামে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। কালকে তো রবিবার ছিল, ফলে তার আগের দিন কি হচ্ছিল সেটা বলিনি। বেতাল পঞ্চবিংশতির গল্প আপনাদের শোনাচ্ছি, এবং সেখানে মোহিনী, তার সন্তান হয়েছে, সে একটা স্বপ্ন দেখে। সেই স্বপ্নটা খুব গুরুত্বপূর্ণ স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের কথা বলবো এবং তার ফলে কি হলো না হলো সেই কথা বলবো। তারপরে চলে যাব প্রণমী তোমারে। প্রণমী তোমারেতে স্বামী বিবেকানন্দকে নিয়ে কথা হচ্ছে। স্বামী বিবেকানন্দের বলা একটা খুব মজার গল্প, যে গল্পটার মধ্যে দিয়ে হয়তো আমাদের চেনা জানা যে পৃথিবীটা, তার একটা চেহারা বেরিয়ে আসছে। সেই গল্পটা শোনাবো আপনাদের, খুব মজার গল্প। তারপরে হে মহাজীবন। হে মহাজীবনে গতদিন যে মহাজীবনের কথা বলেছিলাম তার নামটা শোনাবো আপনাদের প্রথমে, এবং তারপর নতুন একটা কাহিনী, এবং তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরেতে ছাঙ্গু নারায়ণ মন্দির নিয়ে একটা গল্প শোনাচ্ছিলাম আপনাদের, সেই গল্পটা বলবো, এবং তারপর মন্দির নিয়ে কিছু কিছু কথাবার্তা যা বলবার সেগুলো বলবো। তাহলে আপাতত গানের পর পুরাণ চিরন্তন, বেতাল পঞ্চবিংশতির গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা। শুনছেন সৌমিত্র বসুর কথা, আর গান তো আছি। তো 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু শুরু করছি পুরাণ চিরন্তন, বেতাল পঞ্চবিংশতির গল্প। মাঝখানে তো চলে গেছে একটা রবিবার, তাই গল্পটা একটু বরং ধরিয়ে দিই আপনাদের। না, চোর তো ধনবতী আর মোহিনীকে তার সমস্ত সম্পত্তির হদিশ দিয়ে মরে গেল। মোহিনী একজন সুন্দর ব্রাহ্মণ যুবকের সাহচর্যে পুত্রবতী হল। মানে এটা হলো গল্পের যাকে বলে ভালো বাংলায় পুরনো, আগে খুব পড়তাম আর কি পত্রিকায় ধারাবাহিক লেখায়, পূর্বানুবৃত্তি, মানে আগে যা ঘটেছে। যথাসময়ে মোহিনীর একটি ছেলে জন্ম হল। তা আতুর ঘরে মোহিনী শুয়ে আছে, পাশে সেই ছেলে। আধো ঘুম আধো জাগরণের মধ্যে সে একটা আশ্চর্য স্বপ্ন দেখল জটা জুটোধারী এক বিরাট পুরুষ বৃষের ওপরে বসে আছেন। তার 5টি মাথা, প্রতিটি মাথায় 3টি করে চোখ, কপালে অর্ধেক চাঁদ জ্বলজ্বল করছে, ডান হাতে ত্রিশূল, বাঁ হাতে নরকপাল, পরে আছেন বাঘের চামড়া, গলায় দুলছে সাপ। বুঝতেই পাচ্ছেন, দেবাদিদেব মহেশ্বর স্বপ্নে এসেছেন মোহিনীর কাছে। তিনি কথা বললেন যেন মেঘ ডেকে উঠল। বললেন, মোহিনী, তোমার ছেলে হয়েছে এতে আমি খুব খুশি হয়েছি। তোমাকে বলি শোনো, তোমার ছেলে ক্ষণজন্মা, অতি সুলক্ষণ যুক্ত। আমি তোমাকে একটা কথা বলছি, আমার কথা মতো কাজ করো। তোমার এই ছেলেকে একটি পেটিকার মধ্যে রেখে তার সঙ্গে 1000 স্বর্ণ মুদ্রা সেই পেটিকার ভেতরে রাখো। গভীর রাতে সেই পেটিকা রাজবাড়ির দেউড়িতে রেখে আসবে। আমি তোমাকে বলছি, রাজবাড়িতে বড় হয়ে উঠবে তোমার ছেলে, সে একদিন এই শশা গড়া পৃথিবীর অধীশ্বর হবে। এই কথা বলে মহাদেব মিলিয়ে গেলেন। ঘুম ভেঙে গেল মোহিনীর।
বাইরে তখন আকাশ স্বচ্ছ হতে শুরু করেছে, পাখির ডাকে ফেটে যাচ্ছে সেই আকাশ। ঠিক সেই সময় রাজা নিদ্রা দিচ্ছিলেন। সেই ব্যাঘ্রচর্ম পরিহিত জটা জুটোধারী পঞ্চমুখ দেবতা তাকে দর্শন দিয়ে বললেন, কাল সকালবেলা তোমার দেউড়ির সামনে একটি শিশুকে দেখতে পাবে, তাকে ঘরে নিয়ে এসো, পালন করো, সেই হবে তোমার উত্তরাধিকারী। তাড়াতাড়ি ঘুম ভেঙে উঠে বসলেন রাজা, প্রহরীকে ডাকলেন। তার আদেশে প্রহরী সত্যি সত্যি পরদিন সকালবেলা রাজবাড়ির সামনে একটি শিশুকে দেখতে পেল। এবং এটা বোঝা যাচ্ছে এই শিশু কোনো গরিব ঘর থেকে আসেনি, দামি একটি পেটিকার মধ্যে রাখা আছে তাকে সঙ্গে 1000 স্বর্ণ মুদ্রা। রাজা সেই শিশুটিকে নিয়ে ঘরে এলেন। সে ছেলে বড় হল, রাজত্বের ভার তার হাতে তুলে দিলেন রাজা। তারপর যথাসময়ে তিনি প্রয়াত হলেন। সেই শিশুটি এখন নতুন রাজা। নতুন রাজা এবারে তার বাবার পারলৌকিক মঙ্গল কামনায় গয়ায় গেল পিণ্ড দিতে, আর সেখানে গিয়ে হলো এক মহাবিপদ। কি বিপদ সে কথা আজকে জানাবার কোনো উপায় নেই, সময় হয়ে গেছে। অতএব কালকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু গানের পর ফিরে আসব প্রণমী তোমারে এই পর্যায়ে স্বামী বিবেকানন্দের কথা বলবার জন্য। চলছে তো চলছেই এই শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। সবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনাদের শুনতে কেমন লাগছে? না, আসলে আমার বলতে খুব ভালো লাগছে তো, কিন্তু না, সেটা কোনো কথা নয়। আপনাদের ভালো লাগাটাই হলো আসল। না, যদি একঘেয়ে মনে হয় যে এই একই বিষয় চলছে অনেক দিন ধরে, তাহলে জানাবেন কিন্তু। তো আজকে বলবো একটা মজার গল্প। স্বামীজি এই গল্পটা বলছেন হরিপদ মিত্রকে। শুনতে শুনতে মনে হবে, না বাবা কি মনে হবে বলবো না, সে বলবো আপনারা নিজেরাই বুঝে নেবেন। কেমন? ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন প্রণমী তোমারে। একটা দেশ, ছোট্ট দেশ, মানে ছোট্ট মানে শুধু আয়তনে ছোট এমনটা নয়, ধন সম্পদের দিক থেকেও ছোট, সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র যাকে বলে শক্তির দিক থেকে ছোট। একদিন রাজসভায় গুপ্তচর এসে জানালো, মহারাজ খবর পেয়েছি পাশের রাজ্যের রাজা আমাদের রাজ্য আক্রমণ করবেন বলে ঠিক করেছেন। এই দেশটা তিনি দখল করে নিজের এলাকার মধ্যে ঢুকিয়ে নেবেন, নিজের রাজ্যের মধ্যে। খবরটা পেয়েই আপনাকে জানাতে এসেছি মহারাজ। পাশের দেশ মানে কিন্তু সে খুব বড় দেশ, মানে অনেকখানি জায়গা জুড়ে অনেক মানুষের বাস। আর পাশের দেশের যিনি রাজা হয়েছেন তিনি খুব জঙ্গি ধরনের লোক। সবসময় পায়ে পা দিয়ে ঝগড়া করবার তাল করেন, যুদ্ধ বাঁধাতে চান। খুব সমস্যা, কি করে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো রাজা একটা বিশাল সভা আহ্বান করলেন। ছোট দেশ তো, সবাইকে আসতে হবে, পরামর্শ দিতে হবে কি করে শত্রু সৈন্যের হাত থেকে দেশকে রক্ষা করা যায়। তো সবাই মিলে জড়ো হয়েছে একটা বিরাট মাঠের ওপর। কি হলো সেই সভায়? এক একজন এক এক রকম পরামর্শ দিতে লাগলেন কি করে শত্রুপক্ষকে প্রতিহত করা যায়। যেমন ধরুন ইঞ্জিনিয়ার, তিনি বললেন, মহারাজ নগরের চারদিকে বেড়া দিয়ে একটা গভীর খাল খোঁড়া হোক, সেই খাল পার হয়ে শত্রুপক্ষ এখানে ঢুকতে পারবে না। তো ছুতর বলল, একটা কাঠের দেওয়াল দিয়ে দেশটা ঘিরে ফেলেন মহারাজ। চামার বলল, চামড়া 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 দিয়ে বেড়া দেওয়া হোক। কামার বলল, লোহা থাকতে চামড়া কেন? আর উকিল এসে বলল, না না ওসব কিছু নয়, ওদের বুঝিয়ে দেওয়া দরকার অন্যের দেশকে এইভাবে দখল করে নেওয়াটা আইন কোনোভাবে অনুমোদন করে না। অন্যদিকে পুরোহিত বললেন, যাগ যজ্ঞ মন্ত্রতন্ত্র শান্তি সস্তায়ন এই সমস্ত করতে হবে। এই নিয়ে সভার মধ্যে প্রচন্ড খেঁচাখেঁচি বেঁধে গেল। সবাই চিৎকার করে নিজের মতটা প্রতিষ্ঠা করতে চাইছে, অন্যের কথা শুনতেই চাইছে না। এই চলল। ওদিকে শত্রুপক্ষের সৈন্য ক্রমশ এগিয়ে আসতে লাগলো। এই হলো স্বামী বিবেকানন্দের গল্প। না, আর আমি কিচ্ছু বলবো না।
আপনার মনে যদি এই গল্প শুনে কোনো কথা জাগে, সে হলো আপনার ব্যাপার, আমি তার মধ্যে নেই। না, গল্প তো শেষ হলো, এবার আর একটা কথা বলি। কথা হচ্ছিল মানবতা নিয়ে। হচ্ছিল যথার্থ যিনি মানুষ, তিনি তো মানুষকে ভালোবাসবেন, এটা একেবারে প্রাথমিক কাজ তার। সে মানুষ নিজের দেশের না অন্য দেশের তাই নিয়ে তিনি মাথায় ঘামাবেন না, এমনটাই তো হওয়া উচিত, তাই না? কিন্তু স্বামীজি এ কথা শুনে রেগে গেলেন, বলেন যে নিজের মাকে ভাত দেয় না, সে অন্যের মাকে কি করে পুষবে? এরপর হে মহাজীবন, অপেক্ষা করুন গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি ফিরে আসছি আবার আপনাদের সৌমিত্র বসু। মানে নামটা বলতে হবে। মনে করিয়ে দিই সেই গতদিনের মহাজীবনের সম্পর্কে একটা দুটো তথ্য। হিন্দু বাঙালি পরিবারে জন্ম, খুব রক্ষণশীল পরিবার। সেইখান থেকে বড় হয়ে উঠে এই মানুষটি আরবি ফার্সি শিখলেন, ইসলামী সংস্কৃতির সঙ্গে পরিচিত হলেন, কোরআনের অনুবাদ করলেন। এই মুক্ত চিন্তার মানুষটির নাম গিরিশচন্দ্র সেন। তাকে সবাই ভাই গিরিশচন্দ্র সেন নামেই ডাকতেন। মহাজীবন ভাই গিরিশচন্দ্র সেন। এরপর নতুন একজনের কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সৌমিত্র বসু ফিরে আসছে, একটু অপেক্ষা করুন। জীবনে আজকে যার কথা বলবো এই শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ, তার জন্ম গুজরাটে অনেকদিন আগে, 1544 খ্রিস্টাব্দে আহমেদাবাদে। মানে বুঝতেই পারছেন, সে আহমেদাবাদ আজকের এই বিশাল ঝকঝকে শহর নয়, সে ছিল ওখানকার সুলতানের অধীন একটা জায়গা। সেখানে থাকতেন এক দম্পতি, স্বামীটির নাম হলো লোদিরাম। তাদের কোনো ছেলে মেয়ে নেই, তো এই নিয়ে স্বামী স্ত্রীর মনে খুব কষ্ট। তা লোদিরামের সঙ্গে একদিন একজন সিদ্ধ পুরুষের দেখা হলো। লোদিরাম তার পায়ে একেবারে মাথা কুটে বললেন, মহারাজ, আমাকে একটি পুত্র সন্তান দিন, পুত্র সন্তান না পেলে আমার জীবন ব্যর্থ হয়ে যাচ্ছে। সেই সাধুর কি মনে হলো লোদিরামকে দেখে, তিনি খুঁটিয়ে খুঁটিয়ে লোদিরামের সব গল্প শুনলেন। তবে চুপ করে অনেকক্ষণ ধরে কি যেন ভাবলেন। শেষে বললেন, হবে হবে, তোর কপালে একটি পুত্র সন্তানের বাবা হওয়া আছে রে লোদিরাম, কিন্তু তুই যার বাবা হবি সে তো সংসারে থাকবে না। সংসারে থাকবে না? না, এই দুটো কথা আমি তোকে আগেই বলে রাখছি। তোর এই বাচ্চাকে তুই নদীর কাছ থেকে পাবি, সে তোর স্ত্রীর গর্ভে আসবে না। আর সে খুব বড় কাজ নিয়ে আসবে রে বেটা। ভগবান তাকে পাঠাবেন তার নিজের মহিমা দূরে দূরান্তরে ছড়িয়ে দেবার জন্যে। সংসারের চক্রে তাকে বেঁধে রাখতে তুই পারবি না। বেশ, তাই হবে মহারাজ। মহারাজ বললেন, তবে শোন, কাল সকালে সাবরমতী নদীতে চলে যা, দেখবি পদ্ম পাতার উপরে শুয়ে থাকা একটি শিশু ভেসে ভেসে তোর কাছে আসবে। তাকে ঘরে নিয়ে আয়, পালন কর, সে তোদের মুখ উজ্জ্বল করবে। তাই হলো। পরদিন সকালবেলা লোদিরাম চলে গেল সাবরমতী নদীর তীরে। সেখানে দেখলো একটি বড় পদ্ম পাতা ভেসে ভেসে আসছে। হ্যাঁ, ওই তো সেই পাতার উপরে শোয়ানো আছে একটি ফুটফুটে ছেলে। পাড়ে আসতেই সেই পদ্ম পাতা শুধু তাকে কোলে তুলে নিল লোদিরাম। সে ছেলে বড় হয় না, সত্যি সত্যি সংসারের মধ্যে তাকে আটকে রাখা গেল না। একেবারে ছোটবেলা থেকে তার গান শুনতে খুব ভালো লাগে, ভক্ত কবিদের গান, কবির, রবিদাস, নামদেব। সে নিজেও মুখে মুখে গান তৈরি করে, হিন্দি আর রাজস্থানী মেশানো ভাষায়, যার নাম ব্রজ ভাষা। সেই গান তার শিষ্যদের মারফত ছড়িয়ে যায় চারপাশে। খুব সহজ ভাষায়, খুব সহজ সুরে গাওয়া সেই সব গান
মানুষের মনের গভীরে আসন পাততে পারে। কি কথা আছে তার গানে? আমাদের অজানা কোনো কথা নেই। এই ধরুন কোনো গানে আছে কারোর কোনো ক্ষতি করো না, কারণ সবাই তো সেই ভগবানেরই সৃষ্টি। বা কোনো গানে আছে পরিশ্রম করে রোজগার করো, কখনো কাউকে ঠকিও না। এমন সব সহজ কথার কবি আজকের মহাজীবন। তার নাম বলবো আগামীকাল 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে হে মহাজীবন তার প্রথম পর্বে। আপাতত একটু গান শুনে নি। আপনাদের চিঠিপত্র অপেক্ষা করে আছে। চিঠিপত্রের ঝাঁপি খুলি, ততক্ষণ আপনার জন্য গান। শরণাগত অনুষ্ঠানে আপনাদের পাঠানো চিঠি পড়ি আর একটা দুটো কথায় তার উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম চিঠি, শ্রদ্ধেয় সৌমিত্র বাবু, আমরা আপনার অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। আমাদের সকাল শুরু হয় আপনার সুললিত কণ্ঠধ্বনি দিয়ে। আমাদের অনুরোধ, গান কমিয়ে দিয়ে যদি আপনার কথা বেশি সময় শোনা যেত তাহলে খুব ভালো হতো। এটা আমাদের অনুরোধ। ভালো থাকবেন। শ্রাবণী পাঠক আর রনেন পাঠক। এর উত্তর কি দিই বলুন তো? আপনারা অনেকেই এইরকম করে চিঠি লেখেন, সেটা আমার পক্ষে খুব গৌরবের ব্যাপার। গানের চেয়েও আমার কথা শুনতে আপনাদের কারুর কারুর ভালো লাগে, এটা খুব বড় একটা কথা। আচ্ছা ঠিক আছে, দেখি আরেকটু কথা বলে দেখি। কিন্তু আমি অনেক কথা বলি, মানে আমার তো নিজেরই মনে হয় যে এত কথা বলি। ঠিক আছে, দেখা যাক কেমন। পরের চিঠি, মাননীয় সৌমিত্র বাবু, আশা করি ঠাকুরের কৃপায় ভালো আছেন। আপনার পরিবেশিত ভোরের অনুষ্ঠান যেভাবে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তা বলাই বাহুল্য। অসংখ্য শ্রোতা, পত্রলেখক, পত্র মারফত বিভিন্ন ধরনের ধার্মিক মহাজীবনদের ঘটনা ও রবিবারের বিভিন্ন মহাপুরুষদের বাণী এই অনুষ্ঠানে যুক্ত হয়ে সকলকে মুগ্ধ করেছে। সেটা আপনার অনুষ্ঠান পরিবেশনের মধ্যেই প্রকাশ পাচ্ছে। আগামী দিনে এই অনুষ্ঠান আরো সাফল্যমণ্ডিত হয়ে উঠুক, ঠাকুরের কাছে কামনা করি বলে রবিবারের জন্য একটি বাণী পাঠিয়েছেন। সেটা আর পড়ছি না, সেটা একেবারে পড়ব রবিবারের অনুষ্ঠানে। চিঠিটা পাঠিয়েছেন ধন্যবাদান্তে বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি। অনেক ধন্যবাদ বিমল বাবু। আর শরণাগত যে মানুষজনের ভালো লাগছে বলছেন, তাতে আপনার ভূমিকাও যে একেবারে নেই তা তো নয়। আপনার পাঠানো ভ্রমণ কাহিনী আমি পড়ে শোনাই এবং মানুষজনের সেসব খুব ভালো লাগে। কাজেই আপনিও যাকে বলে উপস্থাপকদের মধ্যে একজন আর কি। এরকম আরো অনেকে আছেন যারা বাণী পাঠান, যারা হে মহাজীবনের গল্প পাঠান। আমরা সবাই মিলেই অনুষ্ঠানটাকে তৈরি করি। ভালো মন্দের দায়ও আমাদের সবাইকার, তাই না? ঠিক আছে, তাহলে চিঠিপত্র আজকের মতো এখানেই শেষ। এরপর বাইরে দূরে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি ছাঙ্গু নারায়ণ মন্দির নিয়ে গল্প শোনাবার জন্য। একটা গল্প শোনাচ্ছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটা কিংবদন্তি একটু ধরিয়ে দিই। ওই যে মাঝখানে একটা রোববার চলে গেছে, মাথা থেকে খানিকটা বেরিয়ে গেছে নিশ্চয়ই। সেই যে এক ব্রাহ্মণের গরু দুধ কম দিচ্ছে, রাখাল এসে বলল যে জঙ্গলের মধ্যে যখন চড়াতে যাই এই গরুটা কোথায় একটা চলে যায়। বটে, চল তো দেখি। সে ব্রাহ্মণ আর রাখাল দুজনে মিলে গেল জঙ্গলে। ওই গরুর থেকে চোখ সরাচ্ছে না কেউ। গরুটা হঠাৎ দলের থেকে আলাদা হয়ে গেল। কোথায় যাচ্ছে ও? জঙ্গলের মধ্যে। এবারে গানের পর এই গল্পের শেষটা কিন্তু বেশ অন্যরকম শেষ। আমার তো খুব পছন্দ হয়েছে, আপনাদেরও আশা করি পছন্দ হবে। ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে এলো শরণাগত অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। যে গল্পটা বলছিলাম সেই গল্পটা শোনাবার জন্য। ঘন বনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে সেই গাভী, আর তাকে অনুসরণ করে চলেছে রাখাল আর ব্রাহ্মণ। একটা গাছের নিচে এসে সেই গাভী থামল।
একবার ডাকলো, গাছের ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছেলে। হ্যাঁ, একটা ছেলে, কালো গায়ের রং, কিন্তু কি অপরূপ মুখখানি, আর হাসিটি দেখে যেন চোখ জড়িয়ে যায়। কিন্তু তার সৌন্দর্য দেখার মতো মন তো আর সেই ব্রাহ্মণ আর তার রাখালের নেই। ব্রাহ্মণ বলল, কোথা থেকে এলো এই ছেলেটা? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি গাছের ওদিকে তো কেউ ছিল না, তার মানে গাছের ভেতর থেকেই বেরিয়ে এসেছে। এ তো কখনো মানুষ হতে পারে না, নিশ্চয়ই কোনো ভূত, প্রেত, অপদেবতা। এই 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 চম্পক গাছের মধ্যেই তার বাসা, এই গাছটাকে কেটে ফেলতে হবে, অপদেবতার ঘর হয়েছে এটা বলে সে সেই চম্পক গাছটায় যেই কুড়ুলের বাড়ি মেরেছে, অমনি কি ছিটকে এসে লাগলো তাদের গায়ে, রক্ত। হ্যাঁ, ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত ওই গাছের ভেতর থেকে। না 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 না, নিশ্চয়ই কোনো অপরাধ ঘটে গেছে। হে ঠাকুর, হে দেবতা, তুমি যেই হও, আমাদের রক্ষা করো, আমাদের দয়া করো। তখন আড়াল থেকে বেরিয়ে এলেন দেব বিষ্ণু। এরা দুজনে তো হতবাক। দেব বিষ্ণু বললেন, আজ আমার সাপ মুক্তি হলো। কিসের সাপ? কিভাবে মুক্তি? তার একটা গল্প আছে। সেই গল্পটা সেই ব্রাহ্মণ আর গোয়ালা শুনল বিষ্ণুর কাছ থেকে। বেশ কিছুদিন আগে ভগবান বিষ্ণু এই অরণ্যের শিকার করতে এসেছিলেন। জঙ্গলের মধ্যে ঝোপের আড়ালে কি একটা জন্তু নড়াচড়া করছে না? বিষ্ণু তীর ছুঁড়লেন। অভ্রান্ত লক্ষ্যে সে তীর গিয়ে লাগলো একজন মানুষের গায়ে। মানুষটি চোখের সামনে মারা গেল। বিষ্ণু এবারে সেই ব্রাহ্মণের দিকে ফিরে বললেন, যাকে হত্যা করেছিলেন তিনি তোমার বাবা। হ্যাঁ হ্যাঁ, ব্রাহ্মণের মনে পড়ল, তার বাবা জঙ্গলের মধ্যে রহস্যজনকভাবে নিহত হন বটে, কিন্তু অভিশাপের কথা কি বলছিলেন? হ্যাঁ, অভিশাপ। ধরিত্রী মাতা আমাকে অভিশাপ দিলেন, তুই এই অরণ্যের মাটিতে নিরপরাধ মানুষের রক্ত ফেলেছিস, এর শাস্তি তোকে পেতে হবে। তোকে গরুর দুধ খেয়ে থাকতে হবে যতদিন না এর পুত্র তোর রক্তপাত ঘটায় এইখানে, এই অরণ্যের মধ্যে। বিষ্ণু বললেন, সেই থেকে আমি অপেক্ষা করছিলাম, আজকে আমার অভিশাপের দিন শেষ হল। বিষ্ণু মিলিয়ে গেলেন। সুদর্শন মানে সেই ব্রাহ্মণ আর রাখাল দুজনে মিলে ঠিক করলেন এইখানে একটা মন্দির তৈরি করবেন তারা। শেষ হল আমাদের বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে আপনাদের জানাই যে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার 98319